আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতিমা। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার রাত 10টার দিকে ঢাকা পলিটেকনিকের লথি ফল ও বুটেক্সের আজিজ হলের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষকরা অনুরোধ করলে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যায়। শিহাবুল ইসলামের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্ট। রোববার রাত 10টার দিকে বুটেক্সের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা অন্যান্য হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম। সংঘর্ষের কারণ নিয়ে দুপক্ষের মধ্যে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য। ছাত্রলীগের নেতাকর্মীদের বুটেক্স হলে মিছিল নিয়ে প্রবেশ করানো হয়েছে বলে অভিযোগ ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের। ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে বুটেক্সের আজিজ হলের ভিতরে। আমাদের 2-3 ছাত্রকে ওরা এখানে মারছে একসাথে, কিন্তু আমরা ওদের সাথে সমন্বয় করতে যাচ্ছি। আমরা দেখি ওদের কাছে আমরা সমাধান চাইছি, হাত জোর করে মাপ চাইছি, ভাই তোরা জায়গা আমরা চলে যাই। ওরা সমাধান যে পর্যন্ত গেছে, ওরা আবার আমাদেরকে উল্টা অ্যাটাক করছে। তবে বুটেক্সের শিক্ষার্থীরা এই অভিযোগ অস্বীকার করে জানান, কোনো কারণ ছাড়াই ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা বুটেক্সের শহীদ আজিজ হলে ঢুকে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী স্টাইলে হামলা চালায়। আমরা বিগত সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন বুটেক্স করছে, ওটা আমরা দেখাই দিছি। এখন যদি বলে যে আমরা ছাত্রলীগের ইস্যু করে ওরা যদি এখানে ভিকটিম গেম প্লে করতে চাই, এটা আমরা কখনো মেনে নিব না। আপনারা যদি দেখাইতে পারেন যে এইখানে ব্যতীত যে আমরা ওদেরকে আগে আক্রমণ করেছি অথবা ওদের কোনো স্টুডেন্টদের গায়ে আমরা হাত দিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা সরজমিন চেক করেন, আপনারা হাসপাতালে যান। দফায় দফায় সংঘর্ষের পর রাত 2টার দিকে শিক্ষকদের অনুরোধে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠকে বসবে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। বেলা 11টার দিকে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার বিকেলে অটোরিকশা চালকদের গণ অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, 3 রাস্তার মোড়, যাত্রাবাড়ি মোড়, মিরপুর ও কামরাঙ্গীর চরের শত শত রিকশা চালক অবস্থান নেয়। এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন অফিস ও কর্মস্থলগামী মানুষ। এরপর 2 ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধের পর তারা ডিএমপি কমিশনারের সাথে বৈঠকের ঘোষণা দেয়। চলতি বছর এবার সর্বোচ্চ মৃত্যু সংখ্যাতে ঠেকল ডেঙ্গু রোগী। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেল 11 জন। একদিনের মৃত্যুর এই সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 459 জনের। এছাড়া চলতি বছরে সব মিলিয়ে 86,791 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা বলা হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। নতুন নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কেন্দ্রিক গুরুত্বপূর্ণ সংস্কার শেষে দ্রুত নির্বাচন আশা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো 3 মাসের সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করে 1 বছরের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সমর্থন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন কমিশন। তবে নির্বাচন আয়োজনে কত সময় লাগবে সে ধোঁয়াশা এখনো কাটেনি। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের রোডম্যাপের দাবিতে নানা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের মতো নতুন কমিশনও দ্রুত নির্বাচন করতে পারবে। নতুন কিছু আবিষ্কারের কিছু নাই এখানে। কেয়ারটেকারের অধীনে যে রোলটা নির্বাচন কমিশন প্লে করত, যেটা তখন, সে একই কাজটা তাদের এখন করতে হবে। ভোটার লিস্টের রিভিউ করা তাড়াতাড়ি এবং
এই নির্বাচনী আইনগুলো, সেখানে সব রাজনৈতিক দলের ইতিমধ্যে তাদের মতামত দিয়েছে। আর আমার মনে হয় বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, সেটা তাদেরকে ডেলিভার করতে হবে। এখন উপদেষ্টাদের চাওয়া ও নির্বাচনী সংস্কার শেষে আগামী বছরের মধ্যে নির্বাচন সম্ভব বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি। ইলেকশন কমিশনের না সংস্কারের একটা বিরাট ব্যাপার আছে। কমিশনার মানেই ইলেকশন কমিশন না, এটা তো একদম তৃণমূল পর্যায়ে এটার প্রভাব আছে। আমরা বলি যে যখন ইলেকশন চলবে তখন সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশনের আন্ডারে যাবে, কিন্তু এটা কখনো হয় না। এটা হওয়া উচিত। মানে এখনো একটাই করতে হবে, সবাই মিলে গভর্নমেন্টকে বলতে হবে তোমরা কথা বলো ওদের সাথে, বলে ব্যাপারটা সেটেল করো। 1 বছরের মধ্যে সবই ক্লিয়ার করে ভোট করা সম্ভব। দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে নির্বাচন কেন্দ্রিক সংস্কারে জোর দেওয়ার দাবি এই দুই নেতার। নির্বাচনের সাথে জড়িত যে বিষয়গুলো আছে সেগুলো তো রিফর্ম করা, সংস্কার করা খুব সহজ কাজ। সেখানে জাতীয় ঐক্যমত আছে অলরেডি, কারণ সবাই তো নিরপেক্ষ নির্বাচন চাই। জাহিদ রহমান, RTV, ঢাকা। খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে গিয়ে এখন দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেবলমাত্র ব্যক্তিগত আক্রোশের কারণে সুপরিকল্পিতভাবে মইনুল রোডের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল। স্বামী সন্তান নিয়ে 40 বছর ধরে বসবাস করা বাড়ি থেকে অজানার উদ্দেশ্যে বের হয়ে সেদিন গুলশান কার্যালয়ে অঝরে কেঁদেছিলেন খালেদা জিয়া। শেখ হাসিনা অবশ্য স্বীকার করেছিলেন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার কথা। ঠিক কি ঘটেছিল সেদিন ফিরে দেখার চেষ্টা করেছেন মাইদুর রহমান রুবেল। সরকার কার কাছে আমি বিচার চাইব? সাবেক রাষ্ট্রপতি কিংবা সাবেক সেনা প্রধানের সহধর্মিনী নয়, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। কি এমন ঘটেছিল যে এক কাপড়ে নিজ গৃহ থেকে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয় তাকে? লজ্জায় অপমানে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছিলেন খালেদা জিয়া। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। তার এমন কান্নার পেছনের গল্প জানেন না তরুণ প্রজন্মের অনেকেই। এক যুগেরও বেশি সময় অর্থাৎ 14 বছর পার হলেও সেদিন কি ঘটেছিল তা অজানা জাতির কাছে। 13 নভেম্বর 2010 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে কিভাবে বের করে দেওয়া হয় তার কিছু ভিডিও পাওয়া যায়। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। গোপনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় বাসার সোফায় বসে আছেন খালেদা জিয়া। তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা। আচ্ছা যাই হোক ম্যাডাম, এখন আপনাকে আপনাদের সাথে একটু আসতে হবে, সহযোগিতা করতে হবে। না আমি এখন বের হব। আপনি কখন বের হবেন? খালেদা জিয়া সুপ্রিম কোর্টের আপিল শুনানি অবধি অপেক্ষা করতে বললেও সে কথা কানেই তোলেননি উচ্ছেদকারীরা। তারা 29 তারিখ ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া জোর করে তুলে নিয়ে আসার যে অভিযোগ করেছিলেন, গোপনে ধারণ করা ভিডিওতে মিলল তার সত্যতা। দরজা খুলতে অস্বীকৃতি জানালে বাসার দরজা ভাঙার শব্দ পাওয়া যায় সেই ভিডিওতে। পরবর্তীতে গণমাধ্যমের যখন খালেদা জিয়ার বাসায় যাওয়ার অনুমতি মেলে তখন দেখা যায় শোবার ঘরের দরজার তালা লাগানোর জায়গাটি ভাঙা, বাড়ির মূল ফটকের সিটকিনিও ভাঙা। তবে সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের। যদিও সংবাদ সম্মেলন করে তৎকালীন আইএসপিআর কর্মকর্তা খালেদা জিয়াকে বের করে দেওয়ার কথা অস্বীকার করে উল্টো তার উপরই দোষ চাপিয়েছিলেন। টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে উচ্ছেদ করেছিল, পতনের আগের বছর লন্ডনে এক অনুষ্ঠানে তা স্বীকার করেন দাম্ভিকতার সাথেই। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। সেদিন খালেদা জিয়ার কান্নায় চোখের জল এসেছিল উপস্থিত নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষের। এর 14 বছর পর শেখ হাসিনার পরিণতি সবারই জানা। 14 বছর আগে ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বসে খালেদা জিয়ার সেই কান্নার ভিডিও হয়তো দেখে তিনি উপভোগ করছিলেন। কিন্তু
14 বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শুধু গণভবনই নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে, কিন্তু তার পাশে দাঁড়ানোর তখন আর কেউ ছিল না। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বরিশালে বিএনপির মিছিলে হামলা, কার্যালয়ে ভাঙচুর ও বিস্ফোরক মামলায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতা মঈন আবদুল্লাহর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গেল সন্ধ্যায় মেট্রোপলিটন আদালতের বিচারক নুরুল আমিন এ আদেশ দেন। এছাড়াও অন্য 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে তাকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মঈন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে। গত 23 অক্টোবর তাকে ঢাকার গুলশান থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে রেল চলাচল শুরু হবে যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতুতে। 26 ও 27 নভেম্বর ডুয়েল গেজ রেল সেতুটিতে ট্রায়াল ট্রেন চলবে। ইতিমধ্যে মূল সেতু নির্মাণ কাজ ও সেতুর 2 প্রান্তের সংযোগ স্থাপন শেষ হয়েছে। অত্যাধুনিক 2টি স্টেশনের নির্মাণ কাজও প্রায় শেষ। তবে ব্যয় সংকোচনের জন্য প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে মিউজিয়াম নির্মাণ। সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্চয়ের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। যমুনা নদীর বুকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রান্তে এখন দিনরাত কর্মব্যস্ত সময় কাটছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের। এই ব্যস্ততা রেল সেতু নির্মাণে শেষ মুহূর্তের কাজে। 50টি পিলারের উপর স্থাপিত হয়েছে স্টিলের 49টি স্প্যান। ডুয়েল গেজ সেতুটি চালু হলে একসঙ্গে 2টি ট্রেন চলবে 100 থেকে 120 কিলোমিটার গতিতে। ইতোমধ্যে সেতুর মূল স্ট্রাকচার, 2 পাশের সংযোগ লাইন স্থাপন শেষ হয়েছে। টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অংশে 2টি স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ। কনস্ট্রাকশন ফিনিশ হয়ে গেছে, তো এই জন্য এটাকে টেস্ট রান করা হবে। আমার কাছে খুব ভালো লাগছে, কারণ পাশাপাশি 2টা সেতু। গর্বের বিষয়, খুব আনন্দের বিষয় যে আমাদের দেশ এত এগিয়ে যাচ্ছে। এই সেতুটি চালু হলে রেলপথে স্বল্প মূল্যে উত্তরাঞ্চলে উৎপাদিত বিভিন্ন পণ্য পরিবহনে আসবে যুগান্তকারী বিপ্লব। সিরাজগঞ্জে যেহেতু উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এইখানে যেহেতু রেল সংযোগ সেতু উদ্বোধন হতে যাচ্ছে, আমাদের এটা দাবি যে আমাদের এখানে একটা ডিপো করা হোক। জানুয়ারিতে সেতুটি উন্মুক্ত করতে প্রস্তুতি চলছে উল্লেখ করে প্রকল্প পরিচালক জানান, চলতি মাসের 26 ও 27 তারিখ ট্রায়াল ট্রেন চলবে। পুরো সবকিছুরই কাজ শেষ হয়েছে এবং এগুলো আমাদের টেস্ট অন কমপ্লিশন যেটা, সেগুলো কর্মকাণ্ড এখন চলছে আর কি। জানুয়ারির দ্বিতীয় উইকে এটা উদ্বোধনের জন্য প্রস্তুত। 16,780 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীতে সড়ক সেতুর 400 মিটার উজানে নির্মিত হয়েছে 4.8 কিলোমিটার রেল সেতুটি। 2020 সালের 29 নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই রেল সেতুর। নাদিরা সুলতানা, RTV। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, আমাদের জানাবেন যে এখনো এলাকার পরিস্থিতি কি, সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, আমাদের জানবেন বিস্তারিত। ফাতিমা, আপনি জানেন যে আসলে গতকাল রাত থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। আমরা যতটুকু জেনেছি আসলে গতকাল 8টা সাড়ে 8টার পর থেকে কিন্তু এই ধরনের সংঘর্ষের ঘটনার সাথে জড়ায় ছাত্ররা। সেই পর থেকে অর্থাৎ রাত যখন 10টার পর থেকে কিন্তু সেটা ভয়ঙ্কর আকার ধারণ করে এবং রাত 2টা থেকে 3টা পর্যন্ত এই সংঘর্ষ দফায় দফায় চলে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে এখানে বুটেক্স এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যে ছাত্র আছে তাদের মধ্যে আসলে মূলত এই দ্বন্দ্বটি ঘটেছে। বিশেষ করে আজিজ হল এবং লতিফ হলের মধ্যে যে ছাত্ররা ছিল তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা যতটুকু জেনেছি আসলে এই সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিকের মতো প্রায় হাসপাতালে ভর্তি রয়েছে। তবে কোন ভার্সিটি এবং কোন পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন ছাত্র এখানে রয়েছেন সেটা এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে আজকে আমরা দেখতে পেয়েছি যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অর্থাৎ এখন এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে আপনার মাধ্যমে দেখার চেষ্টা করছি যে আসলে এখানে কিছু ছাত্র এখানে জাস্ট জড়ো হয়েছে। অর্থাৎ তারা আমাদেরকে জানিয়ে
জানিয়েছেন যে আসলে ওরা ক্লাস করতে আসছিল, তবে আজকে ক্লাস বন্ধ থাকার কারণে কিন্তু তারা বাইরে এসে দাঁড়িয়েছে। এবং পলিটিক্যাল ইনস্টিটিউটের সামনেও আমরা গিয়েছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে কিছু ছাত্র হয়তো ঘোরাঘুরি করছে, তবে সার্বিক পরিস্থিতি একেবারে শান্ত বলা যায়। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি সেটা আমাদের চোখে পড়েনি, অর্থাৎ এখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাইনি। এবং আপনার মধ্যে দেখাতে চেষ্টা করছি যে আসলে দেখতে পাচ্ছেন যে গতকালকে যে আহত কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, যে যাদের মাথায় আমরা ব্যান্ডেজ দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা আরও দেখেছি যে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী যারা আহত হয়েছেন তারা কিন্তু একে একে করে আসছেন। এবং আমরা আপনার মাধ্যমে জানাতে চাই যে আসলে এই পলিটিক্যাল ইনস্টিটিউট এবং এই যে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দুইটা পাশাপাশি হওয়ার কারণে হঠাৎ করে তাদের মধ্যে সামান্য একটা বিষয় নিয়ে কিন্তু এই ঘটনাটি ঘটে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পলিটিক্যাল ইনস্টিটিউটের কর্তৃপক্ষ তারাও কিন্তু কোনো সিদ্ধান্তে যায়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে এই পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং শান্ত থাকার জন্য যা যা করা দরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পলিটেকনিক্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। এবং এখানে আহত যারা শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে রাজনৈতিক বিষয় নিয়ে, অর্থাৎ আজিজ হলের মধ্যে পলিটিক্যাল ইনস্টিটিউটের কিছু ছাত্র এসে রাজনৈতিক আলাপ করছিল, সেইখান থেকে এই সূত্রপাত ঘটনা ঘটে। তবে এটা মিশ্র একটি প্রতিক্রিয়া রয়েছে, এক একজনের এক এক তথ্য, সঠিক কোনো তথ্য কিন্তু উঠে আসছে না। তাই বলা যাচ্ছে যে আসলে আজকে যে ঘটনাটি ঘটেছে, গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটির স্বাভাবিক পরিস্থিতি এখনো শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কাউকে আমরা এখানে দেখতে পাইনি। তবে আজকে আপাতত এখনো ক্লাস বন্ধ রয়েছে, হয়তো ক্লাস শুরু হলে শিক্ষার্থীরা আবারও তাদের ক্লাসরুমে ফিরে যাবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। ফাতিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। উত্তরের জেলা পঞ্চগড় ও কুড়িগ্রামে প্রতিদিনই কমছে তাপমাত্রা। দিনের সূর্যের আলো স্বাভাবিক ও তাপমাত্রা সহনীয় থাকলেও সন্ধ্যার পর থেকে প্রচন্ড শীত অনুভূত হয়। এ সময় সবাইকে শীতের কাপড় পরে ঘর থেকে বের হতে হচ্ছে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনেক সময় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে সকালে পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.7 ডিগ্রি এবং কুড়িগ্রামে 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দিনাজপুরের হিলিতে তাপমাত্রা কমার পাশাপাশি বাড়ছে শীতের তীব্রতা। সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল 97%। দর্শক, এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। রায়হান, সীমান্ত এলাকায় শীত কেমন অনুভূত হচ্ছে, জনজীবনের প্রভাব কেমন দেখছেন আমাদের জানাবেন। আসলে সংবাদে যেমনটি আপনি জানাচ্ছিলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে চুয়াডাঙ্গা কিন্তু একটু আগেভাগেই এবার শীতের যে আমেজ সেটা আমরা দেখতে পাচ্ছি। অগ্রহায়ণের প্রথম সপ্তাহ থেকে কিন্তু শীত একটু বেশি অনুভূত হচ্ছে, আর কার্তিকের কিন্তু শেষ ভাগে কিন্তু একটু শীত ছিল, কিন্তু অগ্রহায়ণের প্রথম দিক থেকে কিন্তু শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে যারা নদী তীরবর্তী এলাকার মানুষ আছে তারা বেশি দুর্ভোগে পড়েছেন। আর একই সাথে যে হিমেল হাওয়া, শীতের যে অনুভূতি সেটা দ্বিগুণ করে দিয়েছে। অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে সকাল 9টায় আমাদের চুয়াডাঙ্গা স্থানীয় আবহাওয়া অফিস 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এই সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 99%, কিন্তু সকাল 6টায় এই বাতাসের আর্দ্রতা ছিল 97%। এই কারণে কিন্তু বেশি শীত অনুভূত হচ্ছে। এই যে স্থানগুলো, অর্থাৎ জেলার যে স্থানগুলো কোলাহলপূর্ণ ছিল, মানে পরিপূর্ণ থাকতো, সেসব এলাকা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। বিশেষ করে সকালের দিকে কিন্তু যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছেন তারা কিন্তু ঠিক সময় মতো কাজে যেতে পারছেন না। সন্ধ্যার পর কিন্তু রাস্তাঘাট এবং বাজার একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। এছাড়া যে স্বাভাবিক কার্যক্রম এক কথায় বলা চলে সেটা কিন্তু একটু ধীর গতিতে চলছে। সূর্য না উঠলে কিন্তু কাজে যাচ্ছে না যারা শ্রমজীবী মানুষ, এবং কৃষকরা একই কথা বলছেন। ধন্যবাদ। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।